স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, বিদ্যুৎ সাশ্রয়ে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। পদক্ষেপগুলো ইতিমধ্যে বাস্তবায়নও শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে নানা রকম বক্তব্য দেওয়া হচ্ছে এবং এর মধ্যে বলা হয়েছে যে রপ্তানি বাড়াতে হবে, আমদানি কমাতে হবে। ঝুঁকি যে আসছে সেটা নিয়েও বিপদ ঘণ্টা বেজেছে এবং এমনও বলা হচ্ছে যে সতর্ক না হলে সামনের দিনে যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো শ্রীলঙ্কা বা অন্য যে দেশগুলো আছে তাদের মতো দুরবস্থাও হতে পারে যদি এখন থেকে আমরা সতর্ক না হই। যদিও এর আগে এই প্রসঙ্গগুলো যখন আলোচনা এসেছিল তখন এগুলোকে বাজে প্রচারণা হিসেবে উড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আসলে বিশ্ব পরিস্থিতি এখন নানাভাবে ঝুঁকি তৈরি করেছে এবং সেই ঝুঁকির মধ্যে আমরাও পড়েছি বা পড়তে যাচ্ছি এবং সে কারণে এই সতর্কতা। অনেক দেশে বিদ্যুতের জন্য হাহাকার আছে। বাংলাদেশে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে পরিস্থিতি মোকাবেলায় সেগুলো কতটা সহায়ক হবে সেগুলো নিয়ে আলাপ করব এবং সামনে আর কী কী চ্যালেঞ্জ রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলাপ করব। আজ রয়েছেন আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম, জ্বালানি বিশেষজ্ঞ। স্বাগত আপনাকে স্যার। রয়েছেন জনাব মোহাম্মদ হাতেম, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট বিকেএমইএ। স্বাগত আপনাকেও। প্রফেসর বদরুল ইমাম, আপনার কাছ থেকে শুরু করতে চাই। কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা সবাই জানি আজকে লোডশেডিংয়ের কর্মসূচিও শুরু হয়েছে। কোনো কোনো জায়গার মধ্যে অভিজ্ঞতাটা আসলে খুব ইতিবাচক নয়। যেই শিডিউল দেওয়া হয়েছে যেরকম সেটাও রক্ষা করা যায়নি, এর থেকে আরও অনেক বেশি সময় করা হয়েছে এবং এটা স্বাভাবিকভাবে বিদ্যুৎ না থাকলে আপনি সরবরাহ করবেন কোথা থেকে? আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি বিষয়টা যেভাবে দেখছি সেটা হলো যে এর একটা সূত্র। আমরা তো এমন না যে এই ব্যাপারটা হঠাৎ করে ঘটে গেছে, আমরা হঠাৎ করে একটা গর্তের মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, এই সমস্যার মধ্যে, সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছি। এটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। বাংলাদেশের গ্যাসের যে উৎপাদন এটা কমে আসছে, গ্যাসের যে সাপ্লাইটা, দেশীয় যে সাপ্লাইটা সেটা কমে আসছে এবং কোনো এক সময় এতটাই কমে গেল যে তখন এলএনজির আমদানির এবং গ্যাস আমদানির দিকে আমরা ঝুঁকলাম। এবং এলএনজির যে উচ্চমূল্য হবে এবং এটা যে কোনো সময় অতি উচ্চ মূল্য হতে পারে আবার নামতে পারে, এই ধরনেরই এলএনজির ধর্মই এটা, মূল্য ধর্ম আর কি। সুতরাং এই সমস্ত কথা আমরা কেন এই বিগত 10-15 বা 20 বছর ধরে ভাবিনি যে আমাদের একটা সময় আসবে, যেটা নাকি এখন 2022-এ এসে পৌঁছছে, যখন আমাদের জ্বালানি সংকট হবে। এই সংকটটা যে হবে এটা প্রেডিক্টেবল, এটা ভবিষ্যৎবাণী করা হয়েছিল, কিন্তু নীতি নির্ধারণীর মহলে এই বিষয়ে একটা অবহেলাজনিত অবস্থা বজায় রেখেছিলেন, যে কারণে এটা যখন হিট করার সে ঠিকই হিট করেছে এবং এর প্রোটেকশন আমরা দিতে পারিনি। যদি এমন হতো যে এই যখন আমরা দেখলাম যে এই প্রজেকশনে আমাদের গ্যাস কমে জ্বালানি সংকট হয়ে যাবে, তখন আমরা যে ব্যবস্থাটা নিতে পারতাম, একাধিক সুযোগ আমরা হারিয়েছি। আমি যেটা বলি যে ট্রেন চলে গেছে আমাদের সামনে, যে উই মিস দ্য ট্রেন। আমরা দেখেন 12 সনে বিরাট একটা সমুদ্র জয় করলাম। এই সমুদ্রের ভিতরে প্রচুর গ্যাস সম্পদ রয়েছে, এটা সকলেই বলে। আমরা ভূতত্ত্ববিদ হিসাবে আমরা পয়েন্টেডলি বলে দিতে পারি যে কোন কোন জায়গায় আপনি খনন করলে গ্যাস সম্ভাবনা অতি উজ্জ্বল। যেমন ধরেন মিয়ানমার, আমাদের যে বাউন্ডারিটা আছে বাংলাদেশ মিয়ানমারের যে সমুদ্রের বাউন্ডারি, তার ঠিক ওই দিকে তারা বড় বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করছে। 12 সনের পরে যখন বর্ডারটা সেটেল হলে আজ পর্যন্ত তারা অনেক সম্পদ আবিষ্কার করে তারা গ্যাস এক্সপোর্ট করছে চায়নাতে। এখন এদিকের কি অবস্থা? আমরা তো এইদিকে একটা কূপও খনন করলাম না। এই অবহেলাজনিত এই যে বিষয়টা, এটা দায় কার? একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এটা তো ধরেন যে আপনি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে আমাদের অবহেলা অথবা ডেলিবারেট হোয়াট এভার আমরা জানি না আসলে, অ্যাপারেন্টলি অবহেলা, কিন্তু এটা ডেলিবারেটলি করা হয়েছে কিনা সেটা। কিন্তু এখনকার গ্লোবাল পরিস্থিতি তো এটাকে এক্সপিডাইট করছে, এটাকে আরো বেশি ত্বরান্বিত করেছে ক্রাইসিসটা। ওইটা কিভাবে? হ্যাঁ, সেটা ঠিক যে ধরেন গ্লোবাল ক্রাইসিস বলতে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যে ওয়ারটা, এইটা তো বিশ্ব জ্বালানির প্রেক্ষাপটকে ভীষণভাবে আঘাত করেছে। কিন্তু আমার কথা হচ্ছে ইভেন দেন, যদি আপনি মনে করেন আপনি গ্যাস সম্পদে স্বয়ংসম্পূর্ণ, আপনার আর তেল লাগে না, আমি একটা হাইপোথেটিক্যাল কথা বলছি, একটা সময় তো ছিল আমরা কিন্তু মানে 90% ইলেকট্রিসিটি আমাদের নিজস্ব গ্যাস দিয়ে করতাম। এটা বেশি দিন আগের কথা না, 2009-10 এই সময় আমরা 89-90% ইলেকট্রিসিটি গ্যাস দিয়ে তৈরি করতাম। তো সেটা একটা সময় ছিল। তখন তো আমাদের এইরকম ক্রাইসিস ছিল না, তখন কোনো যুদ্ধের জন্য আমরা এতটা প্রভাবিত হতো না। এখন সব জায়গাতেই প্রভাব হচ্ছে, কিন্তু আমরা হয়েছি চরমভাবে
যদি যুদ্ধটা না লাগতো, যদি যুদ্ধটা না লাগতো তবু আমাদের এই গ্যাসটা কমে কমে এসে একটা সময় আমাদের এই বিপদটা আসতোই। বিপদটা আসতো বড় জোরে 1 বছর 2 বছরের এদিক ওদিক হতো। জনাব মোহাম্মদ হাতিম, আপনি কিভাবে দেখছেন? না, উনি যেভাবে বলছিলেন কথাটাই কিন্তু সঠিক, যে বিপদটা কিন্তু মানে যুদ্ধ না লাগলেও কিন্তু বিপদটা আসতো। তাহলে আমাদের যে এলএনজি আমদানির যে ইয়েটা করা হলো, তো এলএনজি আমদানি করতে যখন শুরু হলো তখন কিন্তু আমাদের গ্যাস কূপ খননটা কিন্তু বন্ধ হয়ে গেল, বা নতুন করে এক্সপ্লোরেশনটা বন্ধ করে দেওয়া হলো। কেন? আমাদের কি গ্যাস নাই? এটাকে আরও আমার মনে হয় এই জায়গাটাতে যেটা আপনি বলছিলেন যে গাফিলতি ছিল, এটা না থাকলে হয়তো আমাদের গ্যাসের আরও ক্ষেত্র আমরা খুঁজে বের করতে পারতাম এবং উত্তোলনে নিয়ে আসতে পারতাম। তো ইদানিং দেখলাম আমরা পেট্রোবাংলা এবং বিপিসি সহ ওনারা কিন্তু মানে এই ব্যাপারে তৎপর হয়েছেন যে নতুন করে কিছু আরও গ্যাস খনন করা যায় কিনা, উৎপাদনে আনা যায় কিনা। তো সেটা আরও 10 বছর 15 বছর আগে থেকে এটাকে আরও ত্বরান্বিত করা উচিত ছিল। একটা সময় তো আমরা শুনেছি যে গ্যাসের উপর ভাসছি, এরপরে এক সময় গিয়ে শুনি যে গ্যাস নাই। তো নাই যখন শুনলাম তখনই তো এটার পিছনে ছুটা উচিত ছিল। তো আজকে যে ক্রাইসিস, আমরা টোটালি যে আমি ধন্যবাদ জানাই যে সরকারকে, যে কিছুটা বিলম্ব হলেও কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছেন ওনারা যে এটাকে মোকাবেলা করার জন্য। কারণ আগে থেকে যদি আমি প্রিকশনটা না নিই তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তো সরকার যেটা এখন যেটা আপনার লোডশেডিংয়ের যে সিদ্ধান্ত নিয়েছেন এবং রাত 8টার পর দোকানপাট বন্ধ, আমার মনে হয় অন্তত কিছুদিন এইভাবে আমাদেরকে যাওয়া উচিত। হয়তো অনেকেরই ইকোনমিতে এটার বড় ধরনের ইফেক্ট পড়বে, কষ্ট হবে, অনেকের জীবনযাত্রার মানে বেড়ে যাবে। বেড়ে গেলেও আমার মনে হয় এই সংকট মোকাবেলার জন্য এবং সামনের দিকে আরও বড় সংকট থেকে বাঁচার জন্য আমাদের আপাতত এই সিদ্ধান্তটাকে মেনে নিয়ে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এটা সরকারের সিদ্ধান্তটাকে রপ্তানিকে কি এক্সপিডাইট করবে? এই রপ্তানিটাকে এক্সপিডাইট কোনোভাবেই করবে না, রপ্তানিকে ব্যাহত করবে। এবং আমরা 3টা সংকটে, রপ্তানি খাত বর্তমানে 3টা সংকটের মধ্যে, মানে খুব বার্নিং ইস্যু বলি আমি 3টাকে। একটা হলো, প্রথমত হলো যে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ববাজারে বিশ্বে যে ক্রাইসিসটা শুরু হয়েছে, ওয়ার্ল্ড রিসেশন যেটা শুরু হয়েছে, এই রিসেশনের কারণে কিন্তু আমার বায়ারদের যে সেলিংটা মার্কেটে কমে গিয়েছে। ফলে তাদের যে অর্ডার ফ্লোটা আমাদের বিগত 2-3 মাস আগে যেরকম একটা ফ্লো ছিল, গত 1 বছর যেভাবে অর্ডার আসছিল সেটা কিন্তু এখন কমে গিয়েছে, যেটার রেজাল্ট আমরা হয়তো আরও 1-2 মাস পরে গিয়ে আমরা ওইটার এফেক্টটা পাবো। তো এই যে ইয়েটা কমে গেল, এটা বায়াররা এখন শঙ্কিত যে এই সিচুয়েশন যদি চলতে থাকে তাহলে ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু ডিমান্ডটা, সেলটা আরও কমবে এবং অর্ডার সংখ্যা কমে যাবে আমাদের। তাহলে এইটা একটা আমাদের সংকট। সবচেয়ে বড় সংকট যেটা আমরা মনে করছি, বিদ্যুতের চেয়ে বড় সংকট হচ্ছে আমাদের গ্যাস ক্রাইসিস। কারণ আমার নিটওয়ার সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি ইউজ কিন্তু আমার গ্যাসে, কারণ আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে পুরোপুরি গ্যাস একটা ক্যাপটিভ পাওয়ারে চলে, আবার মানে কি বলে বয়লারও আমার দিতে হচ্ছে। তো ক্যাপটিভ পাওয়ার আমার যে স্পিনিং মিল, তারপরে আমার যে কম্পোজিট নিটওয়ার ইন্ডাস্ট্রি যেগুলি, ওখানে তো বয়লার আছে এবং সেখানে বাধ্যতামূলকভাবে আমার গ্যাস ছাড়া কোনো বিকল্প নেই সেখানে। তো যখন আমার গ্যাসের ক্রাইসিসটা শুরু হলো তখন কিন্তু আমার এখানে উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন ব্যাহত হলে তাহলে কিন্তু আমার যে ওয়ার্ল্ড মার্কেটে রপ্তানির যে শেয়ার বাড়াবার একটা সুযোগ কিন্তু তৈরি হয়েছিল। আমরা এক সময় ওয়ার্ল্ড মার্কেটের 5%-ই ছিলাম, এটা এখন 6.5%-এ আসছে। এটা কিন্তু এখন বাড়াবার একটা সুযোগ তৈরি হয়েছে। এক্সপোর্ট করে যা আর্ন করতেছেন না, যদি আপনি ইম্পোর্ট বিল সেটাও তো মানে একইভাবে বেড়ে যাচ্ছে। যে আমাদের কিন্তু নিটওয়ারের কিন্তু আমার মোর দেন 85% কিন্তু আমার লোকালি আমি প্রকিউর করি, আমার ইম্পোর্ট কম। ওভেনেও ইম্পোর্টটা বেশি, এখনও 65% আমাকে বিদেশ থেকে র মেটেরিয়ালস আমদানি করতে হবে ওভেনে, কিন্তু আমার নিটওয়ারে কিন্তু 85% আমি লোকালি প্রকিউর করি। এবং এই লোকাল প্রকিউরমেন্টে গিয়ে যে আমাদের যে ভ্যালুয়েশনও কিন্তু এখানে বেশি, এবং যার কারণে, এবং আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন যে আমরা যেই প্রোডাক্টটা করি, নিটওয়ারের যে প্রোডাক্টটা আমরা করি, ওয়ার্ল্ড মার্কেটে যে প্রোডাক্টটা দিচ্ছি, এটার ডিমান্ড কিন্তু ছিল এবং থাকবে। যতই ওয়ার্ল্ড রিসেশন হোক আমাদের কিন্তু ডিমান্ডটা খুব বেশি কমবে না, লোয়ার এন্ডের প্রোডাক্ট যেহেতু। কারণ মানুষের যে মানে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টার কিন্তু মানে বিকল্প নাই, এটাকে তাকে মিট আপ করতেই হবে। তো আমরা কিন্তু ওই জায়গাটাতেই আমরা স্ট্রং,
এবং আমরা সেই জায়গাটাতেই বেশি রপ্তানি করে থাকি, যেটা যেটা হয়তো আমাদের যে কম্পিটিটর কান্ট্রিগুলি ভিয়েতনাম, কম্বোডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা বা চায়না যেই জায়গাটাতে পিছিয়ে আছে, অর্থাৎ তারা হায়ার এন্ডের প্রোডাক্ট করে। এই ওয়ার্ল্ড রিসেশনে এই পর্যায়ে গিয়ে কিন্তু মানুষ হয়তো ওই হায়ার এন্ডের প্রোডাক্টটা, বেশি দামি প্রোডাক্টে কিনবে না, কিন্তু নিত্য প্রয়োজনীয়টা কিনতে হবে। তো সেই কারণে আপনি যদি মনে থাকে আপনাদের 2008-09 অর্থ বছরে আমাদের সারা ওয়ার্ল্ডে কিন্তু নেগেটিভ গ্রোথ ছিল, একমাত্র বাংলাদেশ 0.2% আমাদের পজিটিভ গ্রোথ ছিল। তো এইবারও আমরা আশা করছি যতই সংকট হোক আমাদের খুব বেশি নেগেটিভের দিকে আমরা যাব না। আমার ধারণা যে আমরা পজিটিভে খুব, এইবার যে গ্রোথটা হয়েছে এটা হবে না, এটা নিশ্চিত। কারণ হচ্ছে এবারের গ্রোথটা কিন্তু কয়েকটা কারণে হয়েছে। বিগত 2 বছরে কোভিডের সিচুয়েশনে যখন সারা ওয়ার্ল্ডের স্টোরগুলি খালি হয়ে গেল, তখন হঠাৎ করে সব খুলে যাওয়ার পরে একটা ডিমান্ড তৈরি হলো, মানে হিউজ ডিমান্ড। এটা একটা কারণ। দ্বিতীয়ত কারণ ছিল আপনার আমাদের যে র মেটেরিয়ালসের মূল্য কিন্তু ডাবল হয়ে গিয়েছে, যার কারণে ওইটার মূল্য সমন্বয় করতে গিয়ে এখানে কিন্তু আমার প্রোডাক্টের ভ্যালুটা বেড়ে গেছে বলেই কিন্তু আমার 35% গ্রোথটা হয়েছে। কিন্তু এই গ্রোথটা হওয়ার আমাদের হিসাবে ক্যালকুলেশনে এই গ্রোথটা হওয়া উচিত ছিল মিনিমাম 50%। কারণ আমার যে র মেটেরিয়ালসের ভ্যালু বেড়েছে এটা 100% বেড়েছে। তো একটা প্রোডাক্টে আমার যে র মেটেরিয়ালস লাগে তাতে 50% এই শুধু ওই মূল্য সমন্বয় করলে আমার বাড়ার কথা ছিল। তার মানে হচ্ছে যেমন আমাদের আরেকজন আমার গার্মেন্টস মালিক ওয়েল গ্রুপের নুরু ভাই কালকে বলতেছিলেন যে উনি একটা ট্রাউজার বিক্রি করে গত বছর $6 বিক্রি করতেন, 10 সেন্ট প্রফিট করছেন। এই বছর উনি এটা $7 বিক্রি করতেছেন, 10 সেন্ট উনি লস করতেছেন। অর্থাৎ তার মানে কি, ওনার এই প্রোডাক্টের যে ভ্যালুটা বেড়েছে র মেটেরিয়ালসের, তাতে গিয়ে উনি যদি $7, 10 সেন্ট, 20 সেন্ট সেল করতে পারতেন তাহলে ওনার প্রফিটটা হতো, কিন্তু উনি লস করছেন। তো আমাদেরও কিন্তু ওই যে 35% গ্রোথটা, সেটা কিন্তু ওই যে ভ্যালু কম দিয়েছে বায়ার, সমন্বয় পুরোটা করেনি, যার কারণে কিন্তু 35% গ্রোথ। আর যদি সমান এটা সমন্বয় করতো তাহলে আখেরে তো কোনো লাভ হচ্ছে না। মানে আমার রপ্তানির পরিমাণটা বেড়েছে, দেশের রপ্তানির গ্রোথ হয়েছে, কিন্তু কম্পারেটিভ ইয়াতে অ্যাডভান্টেজ আমি লাভবান হই, আমার রপ্তানিকারক লাভবান। ওকে, তো যার কারণে আমাদের এটা গেল, এটা এই গ্যাস ক্রাইসিসে এখন আমাদের প্রোডাকশন কমে গেছে, 50%-এ চলে আসছে। বিদ্যুতের যেটা করা হয়েছে এটা আমরা হয়তো সমন্বয় করে নিতে পারবো। আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হয়তো সমন্বয় করতে পারবে না, কারণ আমার এটা 24 আওয়ার চলে। সেখানে 1 ঘন্টা 2 ঘন্টাই যদি আমাকে বিদ্যুৎ লোডশেডিং থাকে তাহলে সেই 2 ঘন্টা আমার লস। ঠিক আছে, আমরা ওই 2 ঘন্টা মেনে নিব। কিন্তু যদি 2 ঘন্টার এটা সীমাবদ্ধ না থেকে, এটা যদি যেটা আপনি বলছিলেন যে কোথাও কোথাও এটা বেশি হচ্ছে, আপনি বলছিলেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ঘাটতি ছিল, সমস্যা ছিল, কিন্তু এখন যেহেতু সমস্যা চলে এসেছে কাঁধে এবং সরকার যে পদক্ষেপগুলো নিয়ে, যেমন হাতিম বলছিলেন যে উনি ওয়েলকাম করলেন যে একবারই বিপর্যয় আসার আগেই সতর্কতামূলকভাবে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এর মাধ্যমে কি আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো কিনা যেভাবে প্ল্যান করা হয়েছে? হ্যাঁ, এখন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন এটা ছাড়া তার কোনো হাতে বিকল্প কিছু নাই। সুতরাং এটা মানে একটা শেষ রক্ষা হিসাবে সরকারকে করতে হয়েছে। যদি এই পদক্ষেপগুলো পপুলার হবে না, নিশ্চয়ই জনদুর্ভোগ বাড়াবে, এবং এখানে একটা প্রশ্ন থেকে যায় কতটা কার্যকর হবে সেটাও একটা দেখার বিষয়। যেটা আমি আপনাদেরকে বললাম যে ধরেন এই আলোকসজ্জা বা বিদ্যুতের ব্যবহার কমানোর যে বিষয়গুলো, এসি তাপমাত্রা, এগুলো মনিটরিং না করলে মনিটর করা সম্ভব না। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতার যেটা কথা বললাম যে রাত আমি 2টার সময় আসছিলাম এয়ারপোর্ট থেকে ঢাকায়, তো দেখলাম যে সে কি রাস্তাঘাটে বিরাট লাল নীল আলো। তো এই ধরনের সরকারি একটা এত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা দেওয়ার পরেও যদি এই অবস্থা থাকে, সেগুলোর প্রতি যদি মানুষের মান্য করার এই অনীহা থাকে, তাহলে তো এই ধরনের পদক্ষেপ পুরোপুরিভাবে কার্যকর হয় না। তবে হ্যাঁ, সাশ্রয় কিছুটা হবে, পুরোপুরিভাবে সাশ্রয় না হলেও কিছুটা সাশ্রয় হবে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন কথা হলো যে এটা মানে আমি তো মনে করি যে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এবং এটা দীর্ঘদিন ধরে, বেশ অনেক দিন ধরে একটা ভালো রকমের উন্নয়নের পথে আছে। এই জায়গাতে এই ধরনের সংকট কেন আসবে? কেন নীতি নির্ধারক মহলে এই দুর্বলতা থাকবে যে এই ধরনের একটা সংকট আসার আগেই ব্যবস্থা কেন নেওয়া যাবে না? এটাই হলো আমার প্রশ্ন। কারণ আমরা কতগুলো পয়েন্টে আমরা দেখেছি, যেমন আমি সাগরবক্ষের কথা বলছিলাম, যে আপনি দেখেন 12 সন থেকে 22 সন, এই যে দীর্ঘ 10টা বছর মিয়ানমার এবং ভারত
তারা তাদের সাগর থেকে তো প্রচুর গ্যাস তুলছে এখন, কিন্তু আমরা তো সেটা করতে পারলাম না। কেন পারলাম না? এটার একটা জবাবদিহিতামূলক থাকা দরকার। যেমন 15 সনে পেট্রোবাংলা করলো কি, যেটা সঠিকভাবেই সে করেছে, একটা সার্ভে করার উদ্যোগ নিল, মাল্টি ক্লায়েন্ট সার্ভে বলে। এইটা করে যে ফলাফলটা পাওয়া যেত সেইটা দিয়ে ফরেন অয়েল কোম্পানিকে অ্যাট্রাক্ট করার, ওটা হচ্ছে বেসিক একটা প্যারামিটার, যে দেখো আমাদের এই অবস্থা, তোমরা কে আসতে পারে। এই সার্ভেটা 1 বছরের মধ্যে হয়ে যাওয়া উচিত, সেকেন্ড ইয়ারে এটাকে ফ্লোট করে দেওয়া দরকার। 15 সনে এটা যখন ফ্লোট করলো, মানে করলো, প্রপোজ করে টেন্ডারিং করলো, এটা কোথায় যেন হারিয়ে গেল, এটার কোনো খবর নাই। এবং 2-3 বছর পরে শোনা গেল যে এটা নালিফাইড এবং রিটেন্ডারিং করা হলো। ওই যে একটা কম্পিটেন্ট কোম্পানিকে যে নিয়োগ করা হয়েছিল, রিটেন্ডারিং করে কিন্তু ওই কোম্পানি আবার কোয়ালিফাইড হলো একটা এক্সপার্ট কমিটি দ্বারা এগুলো। এবং তারপরে এটা বোধহয় 17 সনে এটা সেকেন্ড টাইম ওই কোম্পানি কোয়ালিফাইড হলো। তারপরে আবার এটা ইট ইজ লস্ট ইন দ্য থিন ইয়ার। এখন পর্যন্ত মনে করেন এই সার্ভেটা সম্পন্ন হয়নি। তো এই যদি অবস্থা হয়, তাহলে তো দৃশ্যত আমরা যেটা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এখানে দ্যার ইজ সামথিং এলস দ্যান দ্য নর্মাল মানে অ্যাফেয়ার। এখানে বিশেষ কিছু বা বিশেষ কোনো মহল হয়তো চাচ্ছে না যে সাগরের গ্যাসটা মানে আবিষ্কার হোক, যাতে করে হয়তো বা কোনো ব্যবসায়ী মহল হতে পারে এটা, অথবা অন্য কেউ হতে পারে যে বাংলাদেশে গ্যাস উত্তোলন হলে এখন যেমন আমাদের যে একটা ন্যাশনাল এনার্জি সিকিউরিটি বলতে যেটা বুঝে আর কি, এটা আমরা আসলে অ্যাটেন্ড করতে পারলাম না। এটা অ্যাটেন্ড করতে পারবো কিভাবে যদি আমরা যে মানে এনার্জি সোর্সগুলো, সারা পৃথিবী তো উন্নত দেশগুলো তো সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাদের এনার্জি সিকিউরিটি, এবং ওই জায়গাটা আমরা আনঅ্যাটেন্ডেড রেখে দিলাম। যে সমস্ত দেশে ক্রাইসিস এসছে, যে ক্রাইসিসগুলো মানে পলিটিক্যাল ক্রাইসিস হয়ে তারপরে ইভেন সরকার ফলো করে যাচ্ছে। শ্রীলঙ্কার অবস্থা দেখেন, ইট স্টার্টেড উইথ জ্বালানি। আপনি দেখেন শ্রীলঙ্কাতে আমরা প্রথম দেখলাম দীর্ঘ লাইন আপনার পেট্রোল পাম্পগুলোতে। তো এখন কথা হচ্ছে যে আমি বলছি না যে বাংলাদেশ ওই পথে আগাচ্ছে, হোপ আশা করি উত্তরণ করে যাব, কিন্তু দেয়ার আর টাফ টাইম অ্যাহেড। আমরা যদি মনে করি এই সমস্যার সহসার সমাধান হবে, এটা হবে না। তার কারণে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত হয়ে হঠাৎ করে একটা একটা প্রশ্ন স্যার, এখন যে এক্সিস্টিং যে গ্যাস ফায়ার যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এখানে কি মানে এখনকার যে ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটির উপর আমরা ভরসা রাখতে পারি তো? কিন্তু আপনি ভরসা রাখতে পারছেন না, বিকজ দেয়ার ইজ নো গ্যাস পাওয়ার প্ল্যান্ট আছে, পাওয়ার প্ল্যান্ট ইজ নট অ্যাক্টিং বিকজ অফ দ্য ল্যাক অফ গ্যাস। জ্বালানি নাই তো, গ্যাস তো নাই আমাদের। আপনি যদি ওই ওয়েবসাইটে যান, ওই পাওয়ার গ্রিড ওয়েবসাইটে দেখবেন অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট বসে আছে, লেখা আছে গ্যাস শর্টেজ। তো এখন কথা হচ্ছে যে এমতো অবস্থায় এইটার যে কতটা গুরুত্ব, এই গুরুত্বটা নীতি নির্ধারকরা আইদার তারা অবহেলাজনিত ভাবে এটাকে নেগলেক্ট করেছেন, অথবা তাদের কর্মদক্ষতার অভাব, অথবা তারা সুপরিকল্পিতভাবে করেছেন, যেটার একটাও আমি গ্রহণ করতে চাই না। যে কেন এটা কতটা বিজনেস ফ্রেন্ডলি ছিল হয়েছে জিনিসটা? না, এটা কোনোভাবেই বিজনেস ফ্রেন্ডলি না। কিন্তু মানে আপনি বড় সংকটে পড়ার চেয়ে এই ছোট না, আমি এটা কথা বলছি না। ওই যে ধরুন যে লং টার্ম এনার্জি সিকিউরিটির বিষয়টা যে ভাবা হয়নি, না সেটা তো ডেফিনেটলি এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা ড্রব্যাক। সুইসাইডাল হল, অফকোর্স সুইসাইডাল। কারণ এটা কেউ এটার দিকে নজর দেয়নি, এবং নজর বিশেষ করে যাদের দেওয়ার কথা ছিল, পেট্রোবাংলা সহ সরকারের জ্বালানির ওই উপদেষ্টা এবং ওনারা যারা এটার দায়িত্বে ছিলেন, ওনাদের এটা দায়িত্বটা ছিল এই দিকে নজর দেওয়া। সেটা দেন নাই, যার খেসারত। এখন এটা নিয়ে তো আমরা আলোচনা করতে পারবো কি? এটা তো মানে এটা তো আবার দায় মুক্তির ব্যাপার আছে। না, বিষয়টা হলো যে এটা যদি হতো, তাহলে গ্যাস যদি আমাদের অ্যাভেলেবল হতো, তাহলে কিন্তু আজকে কিন্তু এই জ্বালানি সংকট, মানে বিশেষ করে বিদ্যুৎ সংকট এবং গ্যাস সংকট কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে হতো না। তাহলে আমি অ্যাভেলেবল আজকে যেটা এলএনজি পারচেজ, যেটা আপনার ওই 5% যেটা আপনার স্পট মার্কেট থেকে কেনার কথা হচ্ছে, সেটারও কেনার প্রয়োজন হতো যদি আমার যদি গ্যাস অ্যাভেলেবল থাকতো। তাই সেইটাই কিন্তু যেটা, কিন্তু আমরা এত নিশ্চিত কিভাবে হলাম যে আমরা এরকম স্পট মার্কেট থেকে কেনার সামর্থ্য আমাদের একটা লো প্রাইসে আমরা ধরেই কেন নিলাম যে না এইটা শ্যুট করতে পারে না, কোনোদিন শ্যুট করবে না? না, এখানে 5% কিন্তু এটা কিন্তু আপনি দেখেন টোটাল যেটা আমাদের পেট্রোবাংলার যেটা হিসাব, যে টোটাল রিকোয়ারমেন্টের 73% বা 5% আমাদের লোকালি প্রডিউস হচ্ছে গ্যাস।
আর বাকি যে 25-এর 5% তাদেরকে স্পট Spot মার্কেট থেকে থেকে আনতে হচ্ছে, 20% তারা কিন্তু লং টার্ম যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টের আওতায় আসবে। Right. তাহলে 20% যদি লং টার্ম এগ্রিমেন্টে আসে তাহলে 5%-এর সংকটটা তো এত বড় সংকট হওয়ার এত কথা সংকট না। হওয়ার কথা না। কথা না, তাহলে ওখানে কোনো একটা গ্যাপ কোথাও রয়েছে এই জায়গাটাতে। এই জিনিসগুলি আমার মনে হয় এইগুলি আরো খতিয়ে এই দেখা গ্যাপটা স্যার আপনি একটু এক্সপ্লেইন করতে পারেন কিনা? মানে আপনি যেটা বলছেন যে এই স্পট মার্কেট থেকে কি 5% অফ দ্য টোটাল এলএনজি আসে, Yes. আর 95 আসে আপনার ইয়ে। 75 আমার 75 লোকালি, 20% হলো আপনার লং টার্ম 20% পার্টনারশিপ, হ্যাঁ, partnership। মানে চুক্তি অনুযায়ী আর কি, যেটা ধরেন ওমান, কাতার বা যাদের কাছ থেকে আমরা হ্যাঁ, আনি এই 25%-এর কত পার্সেন্ট স্পট থেকে আসে? 5%। ওইটা 5%। সুতরাং এই 5%, কিন্তু 5% এর 5% দাম 100 এত ও 5%, হাই। হ্যাঁ। আপনি এত দেখেন দামটা যদি কম্পেয়ার করেন, আপনি দেশীয় এটা তো গ্যাস আমরা $40 এক থেকে $2 পাই দেশীয় গ্যাস, আপনি এই লং টার্ম কন্ট্রাক্টে $12 করে পাচ্ছেন। স্পট থেকে আপনার এখন আজকের দামও $40, এটা $50 পর্যন্ত। ফলে ওই যে 5%-এর অ্যাট দ্য রেট অফ $40, আর ওইটা কি শুট আপ করে নিয়ে যাচ্ছে। নিচ্ছে, কিন্তু আপনি 5% কি 95% কে এত ক্রাইসিসে নিতে পারে? মানে ইমপ্যাক্ট করে কিনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই না, আমার তো মনে হয় যে ওই 20% কি আমরা চুক্তি অনুযায়ী পাচ্ছি হ্যাঁ, এখন? সেই পাওয়ার কথা, এখন পাচ্ছি কিনা না, এটা সেটা হয়তো ব্রিজড হতে পারে, সেটা হয়তো কোনো না কোনো ভাবে না, সেটা হয়নি। হয়নি। ওটা পাচ্ছি, কিন্তু মানে পেট্রো বাংলার একটা হিসাব যদি দাঁড়িয়ে আপনাকে দেখেন যে মানে দেশীয় গ্যাস, দেশীয় সোর্স থেকে যে গ্যাসটা আমরা পাই, জি, সেইটা মিট 75%, আপনারা যেটা বললেন, এইটার জন্য যে কস্ট, সেইটা এই এলএনজির যে কস্টটা, এলএনজির জন্য প্রতি বছর 44,000 কোটি টাকা খরচ করতে হচ্ছে। আর এটা 25% গ্যাস, এর জন্য আমার যেহেতু এটা এলএনজি 44,000 কোটি টাকা পার ইয়ার। আপনার বাকি যে 75%, এইটার জন্য 20,000 কোটি টাকা খরচ হয়। তাহলে দেখেন আপনার শুটিংটা কোথায় হয়েছে। এটা এবং আমরা পেট্রো বাংলার হিসাব, ডেলিবারেটলি মানে এই ডিপেন্ডেন্সটা তৈরি করেছি। এই Yes. ডেলিবারেটলি ডিপেন্ড। তো সেই ক্ষেত্রে তাহলে কি উচিত ছিল? আমি এক্সাইটেড হয়ে যাই তখনই যখন আমি দিব্য চোখে দেখতে পাই। অ্যাজ এ জিওলজিস্ট আমরা উই হ্যাভ অ্যানালাইজ দ্য হোল বে অফ বেঙ্গলের নিচে যে সমস্ত গ্যাস, মিয়ানমারের যে স্ট্রাকচারগুলো যেখানে আমাদের তারা গ্যাস পেয়েছে, সেইটা তো আমরা একটা লাইন টানলাম বলে এই আলাদা হয়ে গেল না। আলাদা হয়ে যাবে না। না। সেই জিনিস একইভাবে আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে আছে। হ্যাঁ, সেটা মানে এখানে যদি মিয়ানমার পায় তাহলে আমরা এখানে আমি এখানে বাংলাদেশের মধ্যে পাবো না কেন? এবং তদুপরি আপনার এই যে সমস্ত অয়েল কোম্পানি আছে আমাদের এখানে, তাদের মধ্যে একজন, আমি নাম প্রকাশ করতে এটা কিছু কনফিডেন্সিয়াল বলে, তাদেরই একজন মানে চিফ জিওলজিস্ট, সেই সিঙ্গাপুরে যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে সে দেখিয়েছিল বাই ম্যাপ যে বাংলাদেশের কোন কোন জায়গায় ওই যে সীমানা সংলগ্ন এলাকায় এক্স্যাক্টলি একই ধরনের স্ট্রাকচার বসে আছে, এবং হে সাজেস্টেড যে এটা মানে গ্যাস ওয়েটিং টু বি লিফটেড। এখন সে এসে তো বাংলাদেশকে রক্ষা করবে না, এটা আমাদেরকে করতে হবে। আমরা যদি না করি তাহলে এই সংকট। মোহাম্মদ হাতেম, আমরা সমালোচনা অনেক করতে পারি এবং আমাদের ভুল ত্রুটিগুলো সেগুলো নিয়ে আলাপ করবো, অবশ্যই প্রসঙ্গক্রমে চলেই আসে, এগুলো কান টানলে মাথা আসবে। কিন্তু এখন ক্রাইসিসটা যেভাবে সিদ্ধান্ত আপনি ওয়েলকাম করেছেন, আশা কি করা যায় যে আমি যেটা বিনীত অনুরোধ করব দেশের সাধারণ মানুষকে এবং সবাইকে, সরকার যে সিদ্ধান্তটা নিয়েছেন, যে উনি বললেন যে এখনো এটাকে মনিটরিং করবে কে, কন্ট্রোল করবে কে, কিন্তু আমার কথা হচ্ছে যে মনিটরিং মানে আরো কোনো ক্রিয়েটিভ কোনো চিন্তা কি আপনি দিতে পারেন? আমি যেটা মনে করি যে আমরা মানে দেশের সাধারণ মানুষ স্ব-উদ্যোগী হয়ে সরকারের এই সিদ্ধান্তটাকে সমর্থন করে এটাকে বাস্তবায়ন করার জন্য সবাইকে উদ্যোগী, বা কেন সরকারের তরফ থেকে সেটা মনিটরিং। আমি আমার মহল্লায় যদি আমরা যারা সচেতন, যারা মহল্লার প্রতিটা মহল্লার সচেতন, আমাদের সার্ভাইভালের জন্য, হ্যাঁ, নিজেদের সার্ভাইভালের জন্য প্রত্যেককে আমি মনে করি নামা উচিত, যে কেউ যদি মানে অপব্যয় করে তাকে ওখানে থামানো দরকার, বন্ধ করা দরকার। এটা আমাদেরকে উদ্যোগটা নিতে হবে। এখানে একটা বিষয় বলেছে যে পেট্রোল পাম্প একদিনের জন্য বন্ধ করার কথা ভাবছে, মানে না, বন্ধ করার সিদ্ধান্তই হয়েছে, তাতে কি লাভ হবে? সিদ্ধান্ত বোধহয় এখনো হয়নি, তাতে কি লাভ? না, এতে আমার মনে হয় খুব একটা লাভ হবে, কারণ গাড়ি বন্ধ, না মনে করেন আকালকে বন্ধ থাকবে, আগের দিন আমি কি হতে পারে, গাড়ি বন্ধ করার সিদ্ধান্ত হতে পারে, একদিন যে গাড়ি চললো না, মানে প্রাইভেট কাজ বা যেগুলো, সেটা হইলে হয়তো একদিনের ফুয়েল মানে আমার সাশ্রয় হইতে পারে, একদিনের ফুয়েল। কিন্তু সেই ক্ষেত্রে এটা কতটুকু প্র্যাকটিক্যাল হবে, এটা একটা মৌলিক অধিকার। আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে যে মানে ডিজেল ফায়ার যেগুলো, এতে মানে দিনে কত মানে সাশ্রয় করতে পারবেন আপনি?
মানে ডিজেল ফায়ার তো খুব বেশি না, তাই না? ডিজেল ফায়ার্ড কত আমাদের যে বিদ্যুৎ যেগুলো চলে তার মধ্যে ডিজেল ফায়ার্ড বোধহয় 10%-এর কম 10% বা তারও কম, এই 5%-এর মধ্যে আছে। তো তার মূলত তো গ্যাসে আসছে 70% অফ দি ইলেকট্রিসিটি, এটা গ্যাস দিয়ে আসছে। তাহলে এখন যে পদক্ষেপগুলো, কয়েকটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, এর বাইরে আর কোনো নতুন কোনো? আপনার যে পেট্রোবাংলার হিসাব হলো যে টোটাল আমাদের গ্যাসের 60% যায় হলো বিদ্যুৎ উৎপাদনে, এর মধ্যে 20% হচ্ছে ক্যাপটিভ পাওয়ারে, আর 40% হচ্ছে ওই বিদ্যুৎ গ্যাস চালিত যে মানে পাওয়ার প্ল্যান্ট ওখানে। তার মানে 60% চলে যাচ্ছে গ্যাস আমার ওখানে, আর 40% হ্যাঁ, আর 60 বাকিটার মধ্যে 60% যায় হলো আমার ইন্ডাস্ট্রিতে, 16% ইন্ডাস্ট্রিতে, 14% হচ্ছে হাউস হোল্ড বা আদার্স ইয়েতে, এগুলিতে। তাহলে কত হলো? 30 হলো না 90 গেল। আর বাকি 4% যায় ওই সিএনজি পাম্পে। বাকি যে 6%-এর মধ্যে 2% যায় হলো ওই কমার্শিয়াল ইউজের, আর 4% হলো আপনার অন্যান্য বিভিন্ন খাতগুলি যা আছে সবার কাছে সেটা যায়। তো এই ক্ষেত্রে যে বিদ্যুৎ উৎপাদনে যেখানে আপনার 40% যেত, এখন তো বিদ্যুৎ উৎপাদনে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস চালিত ইয়ে থেকে, সেখানে এখন নেমে আসছে এটা 5,000 মেগাওয়াটে নেমে আসছে, মানে 7,000 মেগাওয়াট উৎপাদন বন্ধ আছে এখন এই মুহূর্তে, যেটা বিদ্যুৎ বিভাগ বা পেট্রোবাংলার হিসাবে। তো সেই ক্ষেত্রে এটা তো লোকাল গ্যাসের জন্য নাকি না এলএনজি সহ? না, টোটাল মানে রিকোয়ারমেন্ট, টোটাল আমাদের যে 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি হলো গ্যাস চালিত পাওয়ার প্ল্যান্টে, সেখানে এখন উৎপাদিত হচ্ছে, যেটা ওনাদের কাছ থেকে আমাদের নেওয়া জানা, 5,000 মেগাওয়াট উৎপাদিত হচ্ছে। জানি না এর মধ্যে আবার কমেছে কিনা সেটা। তো সেই ক্ষেত্রে এরপর আবার আপনার ওই জ্বালানি তেল দ্বারা উৎপাদিত কিছু, ওই যে কুইক রেন্টাল যেগুলো আছে এইগুলি আছে কিছু। তো সব কিছু মিলে এখন যেটা অবস্থা, সেই অবস্থা আমার মনে হয় না যে বর্তমান সংকটটাকে যুদ্ধ যদি দীর্ঘায়িত, তাহলে এই আমরা যেগুলি নিচ্ছি প্রিকশন, এইটাও আমার মনে হয় না সাফিসিয়েন্ট হবে একটা পর্যায়ে গিয়ে। এখন স্যার এই কোনো কন্টিনজেন্সি কোনো প্ল্যানের কথা অ্যাজ এন এক্সপার্ট, মানে এটা ছাড়া, এই যে অস্টেরিটি ছাড়া আর কি, সাশ্রয় তো এটা ডে টু ডে অ্যাফেয়ার, কিন্তু ধরেন যে এখন আজকে থেকেই আমাদের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে বা আদৌ হয়েছে কিনা ভুলভ্রান্তি যদি ওনারা স্বীকার করেন, তাহলে নতুন কি পরিকল্পনা নেওয়া যেতে পারে? মানে আপনার গ্যাসের অ্যাভেলেবিলিটিটা আপনি দুভাবে ম্যানেজ করতে পারেন। একটা লং টার্ম প্রোগ্রাম, সেটা তো আপনি এক্সপ্লোরেশন করে দীর্ঘমেয়াদী একটা প্রোগ্রাম, কিন্তু শর্ট টার্মে কতগুলো ব্যবস্থা আপনি নিতে পারেন। সেগুলো হচ্ছে যে ধরেন যে সমস্ত গ্যাস ফিল্ড আছে আমাদের অলরেডি, যেখানে কূপগুলা হয়ে গেছে, অ্যাবান্ডান্ট হয়ে গেছে, বিকজ অফ তারা উৎপাদন বন্ধ হয়ে গেছে মনে করেন, সেইগুলাকে আবার রিঅ্যাক্টিভেট করা যায়। কোনো ক্ষেত্রে আপনার জরিপ করলে লেফট ওভার গ্যাস থাকে, এগুলোকে বলে ওয়ার্ক ওভার। তো ওয়ার্ক ওভার করে অনেক কূপ থেকে আবার গ্যাস উঠানো সম্ভব, এবং এটা গত কয়েক মাসে আমরা দেখেছি যে সিলেটে এবং আপনার চিটাং হিলট্যাক্সের যে গ্যাস ফিল্ডগুলো আছে সেটা থেকে অ্যাবান্ডান্ট কূপ 5 বছর আগে এটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, কিন্তু পুনরায় জরিপ করে ওই কূপের মধ্যেই আবার লেফট ওভার ছিল। তো এইগুলোকে প্রোডাকশনে নিয়ে আসা, এবং এটা অ্যাকচুয়ালি সাকসেসফুল হয়েছে আপনার সিলেটে, সেমুতাঙে হয়েছে। এখন এই প্রোগ্রামটা খুব জোরদারভাবে করতে হবে। এটা একটা রুটিন প্রোগ্রাম, কিন্তু এটা খুব একটা জেনারেলাইজ একটা ওয়েতে চলে, কিন্তু সেটা না করে এখন যেটা করতে হবে, একটা এমার্জেন্সি প্রোগ্রামিং করতে হবে খুব জোরালো, যে আমি সমস্ত কূপগুলোকে এই ওয়ার্ক ওভার করে আমার এই গ্যাসগুলোকে তুলে নিয়ে আসবো। এই ক্ষেত্রে আবার নতুন আবিষ্কারের কিছু নয়, আমাদের জানা কূপ আছে, যদি থাকবে আমার ইভ্যালুয়েশন দিয়েই আমি ডিটেক্ট করতে পারবো, এবং যেখানে আছে সেটা তড়িৎ গতিতে আমরা তুলে নিয়ে আসতে পারবো। তো এই একটা পন্থা আছে যাতে আমাদের যে গ্যাস শর্টেজটা হয়েছে সেইটা আমরা বেশ সিগনিফিকেন্টলি মিট করতে পারি। আশা করি এই বিষয়ে সরকার আরো বেশি চিন্তা ভাবনা করবেন এবং কার্যকর ব্যবস্থা করবেন। এই বিষয়ে কাজ চলছে এখন, কিছু সাকসেসের কথা আমরা শুনছি, তো এটাকে আরো এক্সপেডাইট করা দরকার এবং এর উপর ভর করা দরকার। যেমন মোহাম্মদ হাতেম ইম্পোর্ট কন্টেইন করার কথা। হ্যাঁ, ইম্পোর্ট, এখানে আমার আরেকটা মানে খুব জরুরি প্রসঙ্গ যেটা আমি মনে করি, যে ডলার ক্রাইসিস যেটা হচ্ছে, এইটার তো এখানে বাংলাদেশ ব্যাংকের কিছু ভূমিকা নেওয়া জরুরি প্রয়োজন বলে মনে করছি। যেটা কেমন, যেমন আজকে আমার ব্যাংকগুলি কি করছে, ব্যাংকগুলি এখন ডলার ব্যবসা নেমে গেছে, তারা আমার কাছ থেকে বা রপ্তানিকারকদের কাছ থেকে এবং রেমিটেন্স যারা পাঠাচ্ছে তার কাছ থেকে ডলার কিনছে 93 টাকা করে।
নিয়ে তারা 100 টাকা 101 টাকা 2 টাকা বিক্রি করছে। কেন? তো কেন ব্যাংকগুলি ব্যবসা করবে? আপনি ডলার ক্রাইসিস বলছেন, আবার 100 টাকা বা 102 টাকা দিলে পাওয়া যাচ্ছে, তার মানে কি ডলার আপনার কাছে আছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের উচিত বাইং এবং সেলিং রেটটাকে একটা ফিক্স করে দেওয়া, যে এর বেশি তুমি সেল করতে পারবে না, এই রেটে কিনতে হবে এবং এই রেটে তোমাকে সেল করতে হবে। হ্যাঁ, প্রয়োজনে বাড়ানো হোক, রেটটা বাড়ানো হোক, কিন্তু সেটা বাই এবং সেলিং রেটটাকে ফিক্স করে দিতে হবে। তুমি 93 টাকা কিনে 102 টাকা বিক্রি করবা, সেটা হবে না। এতে কি হচ্ছে, কমার্শিয়াল ব্যাংকগুলি বিজনেস করছে। এতে আপনি তো নিশ্চয়ই ব্যাপারে দেখেছেন যে 3 কোটি টাকা এক মাসে করেছিল, পরের মাসে গিয়ে 98 কোটি টাকা প্রফিট করেছে। কেন? এটা তো বাংলাদেশ ব্যাংক তো কমার্শিয়াল ব্যাংকে ব্যবসা করার এই সুযোগ করে দেওয়া, ডলার ক্রাইসিস তৈরি করা, এটা তো ঠিক না। 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক কয়েকটা সিদ্ধান্ত দিয়েছেন এক্ষেত্রে। যেমন আমাদের এক্সপোর্ট রিটেনশন কোটায় আমরা 15% রাখতে পারতাম, যে আমাদের আদার্স যে কিছু ইম্পোর্ট বা বিজনেস প্রমোশন সব বিভিন্ন খাতে ইউজ করার জন্য, সেটাকে 7.5% করে দেওয়া হয়েছে। আমরা এটাকে ওয়েলকাম করেছি। এটা বর্তমান প্রেক্ষাপটে এটা জাস্টিফাইড, সঠিক সিদ্ধান্ত। কিন্তু আমি যে 7.5% আমার থাকবে, সেখান থেকে 50% ব্যাংক ফোর্সলি আমাকে এনকেশ করে দিতে হবে ব্যাংকে। তার মানে ব্যাংক আমার কাছ থেকে ওই 50% 93 টাকা করে কিনে নিয়ে তারা এখন 100 টাকা 102 টাকা বিক্রি করবে। তো ব্যাংকে ব্যবসা করার জন্য আপনারা সুযোগ করে দিচ্ছেন কেন? এটা তো হইতে পারে না। আর আমি ডলার, আমার যে 7.5% বা যেটা থাকবে, সেই ডলারটা আমি তো আমার একটা জরুরি ইম্পোর্ট আমাকে করতে হবে আমার বিজনেসকে রান করার জন্য। সেই ইম্পোর্ট করতে গিয়ে আমি যদি 1 মাস পরে এলসিগুলি, তখন তো আমার এই 93 টাকার ডলারটা আমার 102 টাকা কিনতে হবে। তো কেন আমাকে এই বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক? এটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মহোদয়কে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, যে তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি। দীর্ঘদিন উনি ফাইন্যান্সের সাথেই জড়িত ছিলেন, এই ব্যাংকিং সেক্টর বা সব কিছু ওনার নখদর্পে। তো আমার মনে হয় এই জায়গাটাতে এই সিদ্ধান্তটা একটু পুনর্বিবেচনা করার জন্য আমি অনুরোধ করব। এটা একটা বিষয়। আরেকটা যে ওনারা সিদ্ধান্ত দিয়েছেন যে আমরা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আমরা ডলার সেল করতে পারতাম, সেটা বন্ধ করেছেন। এটা তো আমাদের কোনো আপত্তি নেই। কখন যদি আমার ব্যাংক আমি সেল করতে পারলাম না, কিন্তু ওই ব্যাংক নিয়ে আবার 102 টাকা বেচবে, এইটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। ওই রেটটাকে যদি ফিক্সড করে দেওয়া হয়, তাহলে আমার ব্যাংক থেকে আমি আরেকখানে সেল করার আমার প্রয়োজন নাই। সেই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে। সেটা না করে এটাকে ওপেন করে দিয়ে ব্যাংকগুলিকে ব্যবসা করার সুযোগ দেওয়াটা আমার মনে হয় এই মুহূর্তে এটা দেশের 18 কোটি মানুষের উপর এটার কিন্তু এই দায়ভার কিন্তু দিয়ে পড়ছে। কারণ ব্যাংক আমাকে যখন আমদানি 102 টাকা 100 টাকা দিয়ে আমদানি করতে হচ্ছে, তাহলে এই আমার কিন্তু মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, যেটা সাধারণ মানুষের উপরে অফিশিয়ালি তো আজকে 7.5% এর বেশি। হ্যাঁ, 7.5% অফিশিয়ালি। হ্যাঁ, তো সুতরাং আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক অতি সত্বর এই জায়গাটাকে ফিক্স করা দরকার, যে এর বাই এবং সেলিং রেটটাকে ফিক্স করে দেওয়া উচিত। প্রফেসর বদরুল ইমাম, আপনি শেষের দিকে একটু জাস্ট, এটা এখনকার সাবজেক্ট না, তারপরেও আমি কিউরিয়াস যে কিছুদিন আগে বলেছিল যে রাশিয়ার তেল কেনার একটা সুযোগ আমাদের হয়েছিল। তো এরকম কোনো, যেমন ভারত কিনেছে, এরকম এই ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা কোনোভাবে কন্ট্রিবিউট করার সুযোগ ছিল কিনা, যে আমরা কিছু কিনে রিজার্ভ করলাম, বা আমাদের ক্যাপাসিটিও নেই রিজার্ভ করার, এই কারণে যে পরিশোধনের ব্যাপার আছে। হ্যাঁ, ওই পরিশোধনের যে ব্যাপারটা, সেইটা আমাদের ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক ইস্যু আছে। ওই দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনার ওই তেল আমাদের যে রিফাইনারি আছে সেইখানে রিফাইন করা যেত না, এই কারণে একটা কারণ। কিন্তু তার চেয়ে বড় কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এমন কিছু করা উচিত না যেটা আমাদের যে আমরা যে একটা স্বাধীন জাতি ন্যায্যতার জন্য যুদ্ধ করে স্বাধীন হয়েছি, এটা একটা এথিকের ব্যাপার। রাশিয়া যেটা করছে এখন ইউক্রেনে, এটা পাকিস্তানিরা আমাদের সাথে যা করেছিল ওই রকমই, নিরীহ মানুষকে মেরে নিরীহ হত্যাযজ্ঞ চালিয়ে তারা কি করতে চায় জন্য। কিন্তু কথা হচ্ছে যে এইটার বিরুদ্ধে সারা পৃথিবী সোচ্চার, এটা একটা বিষয়, এটা এথিকের ব্যাপার। কিন্তু তার চেয়ে আরেকটা সাইড আছে। আপনি না, কিন্তু অনেকে তো বলবে যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধটা জিয়ে রাখতে চাচ্ছে তাদের অস্ত্র, মিলিটারি কমপ্লেক্সকে বাঁচানোর জন্য। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে সেটা ছাড়াও যদি আরেকটা ফ্যাক্টর আপনি চিন্তা করেন, আপনার গার্মেন্টস, এই যে ভাই যে কথাগুলো বললেন, এটা কার উপর ডিপেন্ডেন্ট? আজকে আমাদের বাজার, সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপ আর আমেরিকা। এখন তাদের যদি আপনার কোনো নাকশ করে দেন তাদেরকে, তাদের পলিসির বিরুদ্ধে গিয়ে
তো সেই বাজারটা হারানো তো বাংলাদেশের জন্য Wise হবে সুইসাইডাল না। হবে, এটা কোনোভাবেই। মানে সুতরাং বিষয়টা- সুতরাং অনেক জটিল, কতটুকু অনেক অয়েল জটিল, আপনি অনেক রাশিয়ান অয়েলের কতটুকু কিনবেন বা কতটা সাশ্রয় হবে, তার চেয়ে বড় বিপদ হবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি কোনো ক্ষতি হয় সেটাতে। সুতরাং বিষয়টা মানে রাজনৈতিক, শুধু হ্যাঁ, রাজনৈতিক বটে। রাজনৈতিক সিদ্ধান্তের কিন্তু বিষয়। আপনাদের লাস্ট কমেন্ট যে এই শেষ পর্যন্ত এই সমস্যাটা আমরা দীর্ঘস্থায়ী হবে না, এটা সামনে ধরেন যে দুই এক মাস পরে তো হয়তো টেম্পারেচার কমে আসবে বা আপনার শীত যখন আসবে, মনে কি হয় যে এটা এন্ড অফ দ্য ইয়ার পর্যন্ত কন্টিনিউ করতে পারে এই ধরনের না, ক্রাইসিস? শীত আসলে তো এই মানে চাহিদাটা বিদ্যুতের কমবে, ক্রাইসিসটা চাহিদাটা কিছুটা কমবে, কিন্তু যুদ্ধ যদি কন্টিনিউ করে তাহলে এই ক্রাইসিস যে কোন দিকে নিয়ে যাবে আমাদেরকে এখন এটা আনপ্রেডিক্টেবল এটা। তারপরে আমরা আমি শেষ কথা যদি বলতে বলেন, আমি শেষ কথা এটাই বলবো, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যখন যে সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত যেন আমরা সকলে আমরা জনগণ যেন স্ব-উদ্যোগী হয়ে এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা যেন তৎপর থাকি। কেউ যেন মনে না করেন যে সরকার সিদ্ধান্ত দিয়েছে বাস্তবায়ন সরকার করবে, এরকম না। সরকার সিদ্ধান্ত দিয়েছেন সকলের স্বার্থে, দেশের স্বার্থে, সুতরাং সেটাকে কিন্তু বাংলাদেশের কালচার তো আপনি জানেন যে মাস্ক পড়তে বলছে সরকার বা আমরা পরে সবাই না, বলছে, মাস্ক কিন্তু পরে মাস্ক না। তো পড়ে, মানে আমার মনে হয় এই পরিস্থিতিতে সবাইকে এটা আবার different crisis, একটু এটা different কারণ crisis। এটা আমরা দিব্যি দেখতে পাচ্ছি সারা বিশ্বে একটা বড় ধরনের সংকট তৈরি হতে সংকট যাচ্ছে। তৈরি হচ্ছে। জি স্যার, আপনি কমেন্ট করবেন, লাস্ট কমেন্ট। আমার লাস্ট কমেন্ট হচ্ছে, দেখেন এই সমস্যার মূলে কিন্তু জ্বালানি সংকট। এই জ্বালানি সংকটের দিকে আমাদের খুব বেশি নজর দেওয়া দরকার। আমাদের গ্যাস সম্পদটাকে উৎস থেকে, নিজস্ব উৎস থেকে উঠানো, কয়লাগুলো পড়ে আছে, আমরা আমদানি, এই জ্বালানির আমদানি নির্ভরতা আমাদেরকে এই সংকটের মধ্যে ফেলেছে। এলএনজি একটা ডেঞ্জারাস থিং, আপনার লো থাকবে কিছুদিন, $4-5 হয়ে গেল, তখন বাংলাদেশ ঝাঁপায় পড়লো, এখন $40-50 উঠেছে। বাংলাদেশ কেনার ক্ষমতা নেই, এর আর ক্ষমতা নেই। সুতরাং এই ধরনের আমদানি নির্ভরতা থেকে যত দূরে থাকতে পারবো, যত নিজস্ব উৎসতে আমরা ব্যবহার করতে পারবো, সেটাই উত্তম। আমাদের কয়লাগুলো আমরা ইউজ করছি না, গ্যাসগুলোকে আরও বেশি ইউজ করতে হবে, এটাই হচ্ছে এটা সমাধান। হচ্ছে সমস্যা। ধন্যবাদ প্রফেসর ডক্টর বদরুল ইমাম, ধন্যবাদ জনাব মোহাম্মদ হাতিম, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। জনাব হাতিম যথার্থই বলেছেন যে বিপদ সামনে যে আছে বা যে আশঙ্কা তৈরি হয়েছে, সেই আশঙ্কা থেকে আগাম এই সতর্কতামূলক পদক্ষেপগুলো সরকার নিয়েছেন। অতীতের ভুলভ্রান্তি বা জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সেই সমালোচনাগুলো চলতে থাকবে, কিন্তু একই সঙ্গে এখন ক্রাইসিস যে সংকট ব্যবস্থাপনার যে সিদ্ধান্ত, সেগুলো আমাদের সকলকে ব্যক্তি পর্যায়ে যারা আছি প্রত্যেককেই সেইগুলি অনুসরণ করা এবং যথাযথভাবে সেগুলো বাস্তবায়নে সরকারকে যথাযথ সহযোগিতা করা, যাতে আগামী দিনগুলোতে আমরা বড় ধরনের কোনো ঝুঁকি বা বিপদ আমাদের মুখোমুখি হতে না হয়, সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আর কোভিড থেকে সবাই দূরে থাকবেন, মাস্ক পরবেন, সাবান দিয়ে হাত ধুবেন, জমায়েত যথাসম্ভব এড়িয়ে চলবেন। ভালো থাকবেন সবাই।